গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সলিউশন নিয়ে চলে এসেছি। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। দেখো 1 নম্বরের 1-এর দাগে কী আছে। রমেশ একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তোমরা জানো 1/12 অংশ একদিনে করেছে, সুতরাং সে 12 দিনে কাজটি সম্পূর্ণ করবে। 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, পাশে ত্রিভুজটি আঁকা আছে। ত্রিভুজটি দেখে নিচের কোণটি সঠিক লেখো। নিচের কোণটি সঠিক জানতে গেলে আমাদের আগে কোনো ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ক জানতে হয়। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোণটা বড় তার বিপরীত বাহুটাও বড় হয়। এখানে দেখো 60 ডিগ্রি CAB কোণ 60 ডিগ্রি, যেটা ACB কোণের থেকে বড় 30 ডিগ্রি, অর্থাৎ BAC কোণের বিপরীত বাহু BC অবশ্যই ACB কোণ এর বিপরীত বাহু ABর থেকে বড় হবে। সেজন্য আমি লিখেছি, তাহলে অপশান বি হবে উত্তর, BC ইজ গ্রেটার দেন AB। 3 নম্বর দেখো কি আছে, একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে দেওয়া আছে p+1/p-2 ইন্টু p² - p-2/p²+1। তো এক্ষেত্রে আমি কি করেছি, p² - p-2 এটাকে ফ্যাক্টরাইজ করেছি। দেখো p² - 2p + p-2 p² - p-কে -2p + p আকারে ভেঙেছি, ভেঙে মিডিল টার্ম ফ্যাক্টর জাস্ট করেছি, কমন নিয়ে দুটো কমন নিয়ে আমার ফ্যাক্টর দুটো এসছে p-2 ইন্টু p+1। তো সেই জায়গায় সেকেন্ড স্টেপে আমি কী করেছি, p² - p-2 জায়গায় ওইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো ওপর নিচ কোণাকুনি p-2 কেটে গেল, ওপরে থাকলো p+1 আর p+1 অর্থাৎ p+1 হোল স্কোয়ার বাই p²+1 হলো। এই হলো তোমাদের এক নম্বর দাগের 3টে কোশ্চেন। এবার আছে 2 নম্বর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, উৎপাদক বিশ্লেষণ করা। 1-এর দাগে আছে x² + 23xy - 420, দ্যাট ইজ 420। তো আমি কীভাবে ভেঙেছি দেখো, x² y² আমরা সূচকের সূত্র অনুযায়ী xy এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এখানে +23 ইন্টু xy - 420। তো xy সমান a ধরে নিয়েছি আমি, কারণ আমাদের কাজের সুবিধের জন্য। তো xy এর জায়গায় আমি a বসিয়ে দিয়েছি, তাহলে হলো কি a² + 23a - 420। তো এটাকে এবারে ফ্যাক্টরাইজ করার জন্য আমাকে করতে হবে কি, 420কে ভাঙতে হবে। ভেঙে দিয়েছি, দেখো যেভাবে আমি ভেঙেছি সেরকমভাবে করলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি 35 × 12 = 420 হচ্ছে, আর 35 থেকে 12 মাইনাস করলে 23 হচ্ছে। তো সেই জন্য আমরা কি করেছি, a² + 23কে 35 - 12 ইন্টু a - 420 আকারে লিখেছি। এবারে কি করেছি, a দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড স্টেপ করেছি। তারপরে দেখো যেমন মিডল টার্ম তোমরা করো, দুটোর থেকে কমন নিয়েছি, a + 35 মাইনাস এই দুটোর থেকে -12 কমন গেছে, তো a + 35 হলো। তাহলে আমরা a + 35কে দুটোর থেকে কমন নিয়েছি, পড়ে রইল a - 12। তাহলে আমরা দুটো ফ্যাক্টর পেলাম, a + 35 ইন্টু a - 12। এখানে a তো ছিল না, ছিল xy। তো আমি সেই xy এর জায়গায় এর জায়গায় xy বসিয়ে দিয়েছি। তাহলে ফ্যাক্টর দুটো হলো xy + 35 ইন্টু xy - 12। এবারে 2-এর দাগের ফ্যাক্টরাইজটাও আমি করে দিচ্ছি। ওটা আছে p² + 31pq + 108q²। একই রকমভাবে দেখো 108কে ভেঙেছি, ভাঙতে আমি পেয়েছি 27 × 4 = 108, আর হচ্ছে ওই 27 + 4 দ্যাট ইজ 27 + 4 = 31। তো সেটাকে এইভাবে ভেঙেছি। তাহলে আমরা 31কে আমরা 4 + 27
ইন্টু পি কিউ আকারে লিখেছি, তারপর গুণ করে দিয়েছি। যেমনভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি ঠিক সেই তেমনভাবে কমন নিয়েছি। দেখো পি স্কোয়ার প্লাস 4p কিউ থেকে পি কমন যায়, পি প্লাস 4q প্লাস 27p কিউ প্লাস 108 কিউ স্কোয়ার থেকে আমরা 27 কিউ কমন নেব, পি প্লাস 4q থাকলো, তাহলে কমন হলো পি প্লাস 4q, এখানে পড়ে রইল পি প্লাস 27q। তাহলে এই দুটো ফ্যাক্টর আমরা পেলাম। এবার 3 দাগের কোশ্চেন আছে, দেখো বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। প্রথম রাশি দেওয়া আছে স্কোয়ার মাইনাস 1, দ্বিতীয় রাশি দেওয়া আছে এ কিউ মাইনাস 1, তৃতীয় রাশি দেওয়া আছে স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তো আমি সেইভাবে লিখেছি, লিখে দেখো ফ্যাক্টরাইজ করেছি। স্কোয়ার মাইনাস 1 মানে এ প্লাস মানে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তো সেটাকেই আমরা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে সাজিয়েছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমার এখানে হয়েছে দুটো উৎপাদক এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। দ্বিতীয় রাশির ক্ষেত্রে ঠিক একই রকম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, 1 মানে 1 কিউব। তো সেটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো। সূত্রগুলো সবাইকে কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু বীজগণিতের অঙ্কগুলো কোনোভাবেই করতে পারবে না। তো এ মাইনাস 1 ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস 1, এই দুটো ফ্যাক্টরাইজ হয়েছে। তৃতীয় রাশি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এটাকে ফ্যাক্টরাইজ করেছি। দেখো একে 2a মাইনাস এ, এইভাবে আমি লিখতেই পারি। 2a থেকে এ মাইনাস করলে এই হয়, প্লাস এ হয়। তো আমরা সেভাবে ফ্যাক্টরাইজ করে পেয়েছি এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1। এবারে গসাগুর সূত্র কী ছিল? যেটা কমন, তিনটে রাশিতেই যেই ফ্যাক্টরটা কমন সেটাই হয় আমার গসাগু। এক্ষেত্রে দেখো তিনটেতেই কমন ফ্যাক্টর হচ্ছে এ মাইনাস 1, তো সেক্ষেত্রে আমার হয়েছে গসাগু এ মাইনাস 1। অথবা দিয়ে আরেকটা অঙ্ক আছে ওই দাগেই, লসাগু নির্ণয় করো। তার প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, সেটাকে ভেঙেছি। দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হয় কমন নিলে। আর দ্বিতীয় রাশি আছে এক্স জেড প্লাস ওয়াই জেড, এটাতেও দেখো কমন যাবে জেড, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো সূত্রই পড়ে আছে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হয়ে গেছে। তো এবার লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি? কমন ফ্যাক্টর যেটা তার সবচেয়ে বড় যে ঘাত সেইটা নিতে হয়। কমন ফ্যাক্টর দেখো এক্স প্লাস ওয়াই সব রাশিগুলোতে আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে স্কোয়ার আছে, তো আমরা তার বড় ঘাত যেটা সেটাই নেব স্কোয়ার। আর যেটাতে বাকিটা পড়ে আছে, বাকি যে উৎপাদকগুলো পড়ে আছে সেই উৎপাদকগুলো গুণ করে দেবো। তাহলে এখানে আছে এক্স, এখানে আছে জেড, তাহলে সেই ক্ষেত্রে লসাগু হচ্ছে এক্স ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো চারের দাগে প্রথম কোশ্চেনটা আছে। দেখো আলুর দাম 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার আলুর জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান। পরিবারকে আলুর ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে? মানে তিনি যে টাকায় আলু আগে কিনতেন সেই টাকায় মূল্যবৃদ্ধি হয়ে যাওয়াতেও তিনি ওই একই আলু কিনবেন, একই দাম পে করবেন, কিন্তু আলুর পরিমাণটা বাড়ানো যাবে না, কারণ খরচ তিনি বাড়াতে চান না, অপরিবর্তিত রাখতে চান। সো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম, মনে করি আগে আলুর দাম আলু তিনি কী করতেন 100 টাকায় 100 কেজি পেতেন, এখন 20% দাম বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওই 100 কেজির দাম কত হবে? 120 টাকা। তো আমি গণিতের ভাষায় বললে সমস্যাটা কীরকম হয় না, 120 টাকায় পাওয়া যায় 100 কেজি আলু, তিনি তো ওই 100 টাকাই খরচা করবেন, দাম অপরিবর্তিত রাখবেন। 100 টাকায় আগেও কিনতেন, এখনও 100 টাকায় কিনবেন, তাহলে 100 টাকায় কত কেজি আলু পাওয়া যাবে? তো সেইটাই আমি বের করেছি ঐকিক নিয়মে। দেখো 120 টাকায় পাওয়া যায় 100 কেজি আলু, 1 টাকায় পাওয়া যাবে কম আলু পাওয়া যাবে, নিশ্চয়ই সবাই জানি আমরা। তাহলে 100 টাকায় পাওয়া যাবে বেশি আলু। তো সেইভাবে গুণ করে দেখো আমার কাটাকাটি করে এসছে 500/6, তাহলে এত কেজি আলু 100 টাকায় পাওয়া যায়। আমাকে বলেছে কত
কমাতে হবে। তাহলে কমাতে হবে মানে আমি কম পরিমাণ কত হ্রাস করতে হচ্ছে, কত কম নিতে হচ্ছে সেটা আমি তাহলে বের করব। সেটা কি করে পাবো? আগে আমি 100 কেজি কিনতাম, এখন এত কেজি কিনি, তাহলে কত কম কিনি? তাই মাইনাস করতে হবে, আলুর পরিমাণ হ্রাস করতে হবে। 100 মাইনাস 500/6 কেজি, দেখো মাইনাস করে হয়েছে 16.23 কেজি। তাহলে আমার আলুর ব্যবহার 16.23% হারে, যেহেতু 100 টাকাতে 16.23 কেজি কমাতে হয়েছে, তাহলে সেটাই পার্সেন্টেজ। আমরা জানি 100-র মধ্যে যেটা সেটাই হচ্ছে পার্সেন্টেজ। আলুর ব্যবহার 16.23% হারে কমাতে হবে। হলো। এবার 2-এর দাগে দেখো, এটা কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন, মানে তোমরা তোমাদের মর্জি মতো বসিয়ে তোমরা অঙ্কগুলো করবে, কিন্তু আমি আমার মন মতো একটা বসিয়ে তোমাদের দেখিয়েছি। তোমরা যদি অন্য কিছু বসাতে চাও বসাতে পারো, বসিয়ে ঠিক যেমনভাবে করেছি সেই ঠিক তেমনভাবেই করবে। দেখো, 2টি সমানায়তনের পাত্রে যথাক্রমে 1/ব্ল্যাঙ্ক একটা বক্স আছে, বক্সে কি বসাতে বলেছে? 2 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাই। 2 থেকে 9-এর মধ্যে কি কি সংখ্যা হয়? 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে তোমরা যে কোনো বসাতে পারো, কিন্তু আমি এখানে 1-এর 3 বসিয়েছি। আমার মন হয়েছে আমি 1-এর 3 বসিয়েছি, তোমার মন হবে 1-এর 2 বসাবে, কোনো প্রবলেম নেই। 1-এর 4 বসাবে, কোনো প্রবলেম নেই, যে যার মর্জি মতো বসাবে। এটা তোমাদের নিজের মর্জি মতো বসানোর জন্য অঙ্কটা দেওয়া হয়েছে। এবং 1-এর 4 অংশে ফলের রস ছিল। সাহানা পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালল। নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত কত হবে? অর্থাৎ আমি যদি প্রথম পাত্রে 1-এর 3 অংশ নিই এবং দ্বিতীয় পাত্রে তো 1-এর 4 অংশ ছিলই ফলের রস, সাহানা তারপরে কি করেছে না বাকি অংশটা জলে ভর্তি করে দিয়েছে। প্রথম পাত্রে তাহলে সাহানা কত অংশ জল ভরেছে? সম্পূর্ণ ছিল 1 অংশ, তার 1-এর 3 অংশ যদি ফলের রস থাকে, বাকি অংশ তাহলে 2-এর 3 অংশ জল ঢাললো। দ্বিতীয় পাত্রে ঠিক একই রকমভাবে তাহলে 1 - 1-এর 4 অর্থাৎ 3-এর 4 অংশ জল ঢাললো। নতুন পাত্রে ফলের রস তাহলে কত আছে? প্রথমটাতে ছিল 1-এর 3 অংশ, দ্বিতীয়টাতে ছিল 1-এর 4 অংশ, তাহলে টোটাল যোগ করেছি, যোগ করে দেখো 7-এর 12 অংশ বেরিয়েছে। এবং জল আছে, ওই যে নতুন পাত্রে পুরোটা তো ঢেলে দিয়েছি, তাহলে নতুন পাত্রে আমার জল ছিল কত? পুরনো পাত্রটায় প্রথমটাতে ছিল 2-এর 3 অংশ, দ্বিতীয়টাতে ছিল 3-এর 4 অংশ, সেই দুটো যোগ করেছি, দেখো যোগ করে বেরিয়েছে 17-এর 12 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রস এবং জলের অনুপাত কত হবে? 7-এর 12 = 17-এর 12 সমান, তাহলে কত হলো? 1/12, মানে 12 দিয়ে যদি দুটাকে গুণ করে দিই তাহলে আমার 7:17 হচ্ছে। আচ্ছা, পরেরটাও দেখো, এটাও ওপেন এন্ডেড কোশ্চেন, মানে তোমাদের মর্জি মতো তোমরা ওটা বসাতে পারবে, বসিয়ে অঙ্কটা করতে পারবে। ঠিক একই রকমভাবে বলছি, 2-এর দাগের মতোই। আমি একটা সংখ্যা ধরেছি, সেই সংখ্যা অনুযায়ী আমি অঙ্কটা করে দিয়েছি। তোমরা যে সংখ্যাটা ধরবে তোমার মর্জি মতো, মনে যদি হয় অন্য কোনো সংখ্যা বসাবে, সেই মতো বসাবে, বসিয়ে অঙ্কটা ঠিক একই রকমভাবে করবে, ক্যালকুলেশন তোমার মতো হবে। এখানে কি বলেছে দেখো, একটি আশ্রয় শিবিরে 2000 লোকের 8 দিনের খাবার মজুদ ছিল। 2000 জন ছিল, তার 8 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন পর ড্যাশ, ওই যে বক্স দেওয়া আছে, বক্সে এতজন যেটা বলা হয়েছে 0 থেকে 1000-এর মধ্যে সংখ্যা বসাই, মানে 0 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা তোমার মর্জি মতো যে কোনো সংখ্যা তুমি বসাতে পারো। বসিয়ে কি বলেছে? অতজন অন্যত্র চলে গেলেন। আমি এক্ষেত্রে 500 জন চলে গেলেন বলে আমার কাজের সুবিধার্থে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি 500 জন লিখেছি। তো তোমরা তোমাদের মর্জি মতো বসাবে। চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে, তাদের আর কতদিন চলবে? তোমাদের ত্রিরেসিক পদ্ধতিতে সমাধান করতে বলেছে, তো আমরা ত্রিরেসিক পদ্ধতিতেই করব। এবং তোমরা জানো এরকম বইয়ে অঙ্ক আছে, কিন্তু এখানে কি দিয়েছে? তোমরা নিজের মর্জি মতো করবে অঙ্কটা। তোমার মনে হলো যে 700 জন চলে গেছেন বা 1000 জন চলে গেছেন, 1000 পর্যন্ত ওই সংখ্যাটা বসাতে পারবে। তো আমি এক্ষেত্রে 500 জন নিয়েছি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি হবে আমার? না 5 জন তারা 2000 জন খেয়েছে, তাহলে এখন 8 থেকে 5 দিন বাদ দিলে 3 দিন, 3 দিন তাহলে 2000 জনের খাবার আছে, তাহলে 2000 জনের খাবার আছে 3 দিনের। আমি পাঠিয়ে দিয়েছি লোককে কতজন? 500, তাহলে রইল কতজন? 1500 জন, 1500, তাহলে
সেই 1500 জন কত দিনে খাবে ওই খাবার। তো সেটাই আমি বের করেছি। দেখো 2000 জনের খাবার মজুদ আছে 3 দিনের, তাহলে একজনের খাবার মজুদ করতে কত দিন লাগবে? একজন খেলে নিশ্চয়ই বেশি দিন যাবে। তো বেশি হলে আমরা জানি গুণ করতে হয়, তাহলে 3 × 2000 আর 1500 জনের তাহলে কত থাকবে? 1500 হবে। তো কাটাকাটি করে এটা বেরিয়েছে কি 4 দিন। তাহলে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 4 দিন চলবে। বুঝতে পেরেছ? তোমরা যেমন বসাবে, কতজন চলে গেলেন ওই ব্ল্যাঙ্কে যতজন বসাবে সেই অনুযায়ী আমার মাইনাস হয়ে সেই অনুযায়ী লোক সংখ্যা থাকবে, সেই অনুযায়ী আমার দিন সংখ্যাটাও বেরোবে। পরের কোশ্চেন 4 নম্বর। কোনো একটি কাজ রমা ও তথাগত 20 দিনে করে, তথাগত ও সাব্বা 15 দিনে করে, রমা এবং সাব্বা 20 দিনে করতে পারে। 3 জন একত্রে কত দিনে কাজটি শেষ করবে? আমরা জানি একটি কাজ রমা এবং তথাগত করে 20 দিনে, তাহলে রমা এবং তথাগত একদিনে কাজটির কত অংশ করবে? 1/20 অংশ। ঠিক একই রকমভাবে তথাগত ও সাব্বা 15 দিনে সম্পূর্ণ করে, অর্থাৎ তথাগত ও সাব্বা একদিনে করবে কাজটির 1/15 অংশ। আবার রমা এবং সাব্বা কাজটি 20 দিনে করতে পারে, অর্থাৎ রমা ও সাব্বা একদিনে কাজটির 1/20 অংশ করে। তো এখন আমি কি করছি না, একদিনে কাজটির রমা প্লাস তথাগত করে 1/20 অংশ, একদিনে তথাগত প্লাস সাব্বা করে 1/15 অংশ, একদিনে রমা এবং সাব্বা করে 1/20 অংশ। এটাকে আমি কি করেছি? যোগ করে দিয়েছি। তো যোগ করলে কি হয় দেখো, ওই একদিনেই দেখো রমা ডবল ডবল আছে এখানে, রমা এই তথাগত সাব্বা, তাহলে দুবার করে ওরা 3 জনেই আছে, সেই জন্য আমি কি করেছি, যোগ করলে কি হবে 2 × রমা প্লাস তথাগত প্লাস সাব্বা করে 1/20 যুক্ত 1/15 যুক্ত 1/20, যেটা ক্যালকুলেশন করে দাঁড়ায় 1/6 অংশ। তাহলে একদিনে কাজটির ওরা 3 জনে একসঙ্গে 2 × রমা যুক্ত তথাগত যুক্ত সাব্বা ছিল, তো 2 × তো নয়, আমি তাদের 3 জন একসঙ্গে করে আমি বের করব। তারা দুবার করে নয়, একবার করেই করবে। তাহলে ওই 2টা এপাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1/6 × 2 অংশ, অর্থাৎ 1/12 অংশ করে। একদিনে তারা 3 জনে একসঙ্গে করে 1/12 অংশ। তাহলে একদিন 1 অংশ মানে সম্পূর্ণ অংশ করবে কত দিনে? দেখো 1/12 ভাগ করে দিলে কত হবে? 12 দিনে করবে। তাহলে 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। এরপরের 5-এর দাগ 6-এর দাগ এগুলো তোমাদের বইয়ের উপপাদ্য আছে, এইগুলো তোমরা নিজেরা করবে, আশা করছি করতে পারবে। আজকে এই পর্যন্ত।